আজকে আমরা এসেছি এমন একজন বিশেষ ব্যক্তির বাড়িতে, যেখানে আমরা বেশ কিছুটা সময় থাকব। তার সঙ্গে তার জীবনের কিছু বিশেষ মুহূর্ত আমরা শুনব এবং আপনাদেরকে শোনাব। চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা আপনারা নিজেরাই দেখে নিন। আসুন। আপনাদেরকে বলেছিলাম আমরা একজন বিশেষ ব্যক্তি বাড়িতে আসছি। আজকে আমরা এসেছি একজন বিখ্যাত সঙ্গীতকার, গিটারিস্ট স্বপন সেনবাবুর বাড়িতে। স্বপন সেন ভবনে। চলুন ভেতরে যাওয়া যাক। নমস্কার। নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আজকে আমরা একটি নতুন অনুষ্ঠানের সূচনা করতে চলেছি। আজকের থেকে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো এমন কিছু ব্যক্তিত্বকে, যাদেরকে আমরা পুরনো দিনে একেবারে এমন পর্যায়ে তাদেরকে পেয়েছিলাম, সেই সমস্ত শিল্পীদের আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা ওল্ড ইজ গোল্ড। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম যিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরের জাদুকর এবং জীবন্ত কিংবদন্তি, যাই বলি না কেন সবটাই তার জন্য অনেক কম পড়ে যাবে। আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, গিটারিস্ট স্বপন সেন, যিনি এমন কোনো শিল্পী নেই যার সঙ্গে কাজ করেননি। আমাদের বিগত দিনে যে সমস্ত কিংবদন্তি শিল্পীরা ছিলেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় এবং আরও অনেক, লতাজি, আশাজি, প্রত্যেকের সঙ্গে উনি কাজ করেছেন এবং খ্যাতির একেবারে শীর্ষে ছিলেন উনি। তার সমস্ত অ্যাওয়ার্ড আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার সম্পর্কে আমরা যতটাই বলবো ততই কম বলা হবে। একটা অনুষ্ঠানে বোধহয় তাকে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তবুও আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিতে এবং ওনার সম্পর্কে যতটা সম্ভব আপনাদেরকে জানাতে। স্যার, আপনাকে আমাদের ই নিউজ ভারত এবং খবরাখবরে অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই ভীষণভাবে আনন্দ পেলাম এই খবরাখবর এত সুন্দর একটি উপস্থাপনা করছে এবং নামটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট না করে পারছি না। ওল্ড ইজ গোল্ড। এবং আমার একজন ভাই, একজন বোন মলয় এবং সোমাকে আমি অন্তর দিয়ে আশীর্বাদ, ভালোবাসা দিলাম। যাই হোক, আমার জীবনটা ঈশ্বরের কাছে আমি রোজই মাথা নিচু করে একটি কথা বলি, আর তোমার কাছে কিছু চাওয়ার নেই, তুমি আমাকে অনেক খুশি করিয়ে দিয়েছো। কারণ শিখেছিলাম কিছু না ভেবেই খেলার ছলে গিটারটা, যেমন ক্রিকেট খেলে, ক্যারাম বোর্ড খেলে,
গিটারটা নিয়ে, বাবার একটি গিটার ছিল, তখন সত্যি আমি ভাবিনি যে ঈশ্বর আমাকে স্বপন সেন তৈরি করবে। আমি সারা পৃথিবীতে অনুষ্ঠান করে এবং আন্তর্জাতিক সম্মানও পেলাম আমি ইউরোপ এবং আমেরিকাতে। সন্ধ্যা মুখার্জির সঙ্গে আমি 3 মাস আমেরিকায় ছিলাম, সম্মান পেয়েছি ইউরোপে। এবং সবচেয়ে বড় কথা, আমি কোনোদিন ভাবিনি যে 10,000-এর ওপর অ্যাওয়ার্ড নিয়ে আমি একটা মিউজিয়াম তৈরি করব। এ বলে না, মানে চেষ্টা করলেও হলো কি না হলো, কিন্তু ওপরওয়ালা একটু সাথ না দিলে একটু বোধহয় কমে যাবে। সেই জন্য পরপর আসবো কথায়। আবার আমি আমার বোন সোমার কাছে তুলে ধরলাম, ও পরপর আপনাদের কাছে সমস্ত উপস্থাপনা করছে। সোমা, তুমি নাও। হ্যাঁ, আমি স্যারের এত অ্যাওয়ার্ড আমি মনে রাখতে পারিনি। হ্যাঁ, আমি লিখে নিয়েছি, সেই লেখা দেখে আমি আপনাদেরকে সেই তথ্যটা তুলে ধরছি আপনাদের সামনে। উনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা এবং ইউরোপে, এইমাত্র উনি সেটা বললেন। পশ্চিমবঙ্গ সঙ্গীত সম্মান পেয়েছেন, লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন, বঙ্গগুণী সম্মান, তথ্যচিত্র সম্মান, যখন তিনি আশা, লতা, কিশোর, রফিজির সঙ্গে বাজিয়েছিলেন সেই সময়কার কথা বলছি। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মন, সলিল চৌধুরী সকলের সঙ্গে তিনি সঙ্গত করেছেন। উত্তম কুমার, সত্যজিৎ রায়, গোলাম আলী খান, রবি শঙ্করজি, জগজিৎ সিংজি, মানে এমন কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব নেই যার সঙ্গে উনি বাজাননি। পণ্ডিত রবিশঙ্কর। এই মুহূর্তে ওনার একটি ফ্রি স্কুল রয়েছে, যেখানে সঙ্গীত এর শিক্ষা দেওয়া হয়ে থাকে। যারা ধরুন পারে না টাকা দিয়ে শিখতে, এই রকম স্টুডেন্ট রয়েছে সেখানে অনেক, যাদের শেখার আগ্রহ প্রচুর, যাদের অনেক গুণ রয়েছে, স্যার কিন্তু তাদেরকে ফ্রিতে শেখান। এবং এই তথ্যটা বিশেষভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ছেলে মেয়ে আছে যারা গিটার বাজাতে ভালোবাসে, পারে, তাদের যোগ্যতা আছে, তারা আরেকটু যদি তাদেরকে ঘষে মেজে তৈরি করে দেওয়া যায়, তাহলে হয়তো তারা জীবনে একটা পথ খুঁজে পাবে। যেমনটা স্যার বললেন যে উনি কখনো এরকমভাবে গিটারিস্ট হবেন বা সঙ্গীত জগতে আসবেন এটা উনি ভেবে করেননি, কিন্তু সেই রকমই এইসব ছেলেদের যদি উনি হাতে ধরে শেখান, তারা হয়তো একদিন জীবনে এত বড় হবে না, এমনটাও বলা যায় না। তো স্যার তাদেরকে নিজে হাতে তাদেরকে শিক্ষা দেন ফ্রিতে। হ্যাঁ, এইটা আমরা আপনাদেরকে এই তথ্যটা তুলে ধরলাম। টিভিতে উনি 4,000 বার প্রোগ্রাম করেছেন। মান্নাদের সঙ্গে উনি 2,000 বার প্রোগ্রাম করেছেন। ভূপেন হাজারিকার সঙ্গে 2,500 মানে 2,500 বার প্রোগ্রাম করেছেন। মহালয়াতে বাজিয়েছেন, যেই মহালয়া আমাদের বাঙালিদের একেবারে প্রাণের সঙ্গে বেঁধে বেঁধে রয়েছে। হ্যাঁ, বাঙালির গর্ব যেই মহালয়া নিয়ে, সেই মহালয়াতে উনি বাজিয়েছেন। তো এত সব কিছু গুণ যেই মানুষের সঙ্গে রয়েছে, যেই মানুষের কাছে রয়েছে, মানে আমি সত্যি কথা বলতে আজকে ধন্য ভগবানের কাছে। মানে আমার কিছু বলার নেই যে এমন একজন ব্যক্তিত্বের ইন্টারভিউ নিতে এসেছি আমি, এটা আমার পরম পাওয়া। দাদা, আপনাকে অনেক অনেক প্রণাম। তো আমি চলে যাব একটু আপনার বিশেষ কিছু স্মরণীয় মুহূর্ত। আমি স্মরণীয় তো দেখো, সবটাই তো স্মরণীয়, মানে এ তো একদিনে হবে না, 1 মাসেও শেষ হবে না। তবু আমি 2-1টি কথা একটু বলতেই হবে। যে আমাকে একদিন রেকর্ডিংয়ে বাজাতে গেছি, এই কয়েকটা পয়েন্ট আমি কোনোদিন ভুলবো না, যেটা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আমাকে হেমন্ত মুখার্জির সঙ্গে, মহাগায়ক হেমন্ত মুখোপাধ্যায়, ওনার সঙ্গে বাজালাম ফিল্ম সং টালিগঞ্জে দীর্ঘদিন আগে। রেকর্ডিং হয়ে যাওয়ার পর হেমন্ত মুখার্জি আমায় ডাকলেন, স্বপন কোথায় যাচ্ছ? আমি বললাম, দাদা এবার বাড়ি যাব। বাড়ি তো যাবে, কাল আবার তুমি চলে আসবে এই পাশের স্টুডিওতে। কেন? তোমায় অভিনয় করতে হবে। আমায় অভিনয় করতে হবে? কার সঙ্গে দাদা?
এলেই জানতে পারবে তুমি, 10টায় চলে আসবে। আমি একদম 10টার মধ্যেই পৌঁছে গেছি ড্রেস করে অভিনয়ের জন্যে। গিয়ে সোমা বিশ্বাস করতে পারবে না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই আমি দাঁড়িয়ে রয়েছে, এইখানে মহাগায়ক হেমন্ত মুখার্জির যে রেকর্ডিংটা হলো ওই গানটা বাজছে, আর একদম 1 ফুট পাশে দাঁড়িয়ে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমার। আমি বাজাবো না সেদিন, ওই গানটা লিপ দিলেন উনি, কে জানে ক ঘন্টা লা 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 লা। একদম গানটা যখনই আসবে তুমি দেখবে হেমন্ত মুখার্জির কণ্ঠ, উত্তম কুমার অভিনয় করছে এবং 1 ফুট পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। এটা আমার জীবনের একটা বিরাট লাইমলাইট, কারণ উনি তো যে সে মানুষ নন, মহানায়ক উত্তম কুমার। সেইটা আমার চিরকাল মনে থাকবে এবং ওই গানটা আমি প্রত্যেক দিন আমি সম্বর্ধনায় বাজাতেই হয়। আরেকটি কথা বলবো, সেমভাবে মিরাকেল কিছু ঘটনা ঘটে গেছে আমার। একদিন আমি বাড়িতে আছি, ও 30-40টা ফোন আসতো, তখন ল্যান্ড ফোন, মোবাইল ছিল না। একদিন সকালে ফোন এসছে 9টার সময়, আমার বাবা ধরেছে ফোনটা। হ্যালো, কে বলছেন? আচ্ছা স্বপন আছে? স্বপন সেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আপনি কে বলছেন? বলুন, আমি সলিল চৌধুরী কথা বলছি। সলিল চৌধুরী? এই দেখ 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 আমাকে ডেকেছে। আমি, দাদা আপনি তো সঙ্গীতের ভগবান, সুরকার। বলে শোনো, 1 তারিখ 2 তারিখ রিহার্সাল হবে, 3, 4, 5 সব বিরাট প্রোগ্রাম আছে বড় আর্টিস্টের। তাহলে কার সঙ্গে? ওটাও আবার এলেই জানতে পারবে। আমি সোজা 1 তারিখে রিহার্সাল দিতে চলে গেছি গ্র্যান্ড হোটেলে। সোমা আবার সেই কাণ্ড, দেখি বোম্বের মিউজিশিয়ানরা বসে রয়েছে, এই সলিল চৌধুরী, এই স্বপন সেন গিটার নিয়ে, আর একদম 1 ফুট সামনে বসে রয়েছেন গানের সরস্বতী লতা মঙ্গেশকর। আমার ওটা জীবনে বিরাট লাইমলাইট, এবং লতা মঙ্গেশকর সঙ্গে আমি 3 ঘন্টা রিহার্সাল দিলাম 1 তারিখ 2 তারিখ। 3, 4, 5 আমি লতা মঙ্গেশকরের সঙ্গে ইন্ডোর স্টেডিয়াম, বিড়লা সভাঘর সব হলে দারুণ প্রোগ্রাম হলো, এবং লতা মঙ্গেশকর আমায় কমপ্লিমেন্টও দিয়ে গেলেন যে তোমার হাতের আওয়াজটা যেন কথা বলে, তোমার এই আর কিছু করতে হবে না, তোমায়, তুমি মন দিয়ে খালি এটা ধরে রেখো। আর একটা কথা, তোমায় পশ্চিমবঙ্গ সরকার তোমাকে সমস্ত সম্মান এখান থেকেই তুমি পেয়ে যাবে, তোমায় আর কষ্ট করে বোম্বে আর আসতে হবে না। সেইটা আমি কিছু কিছু পয়েন্টের মধ্যে এগুলো গাঁথা রয়েছে। আর একটি কথা, তাই তো বললাম কত পয়েন্ট। ডাক্তার ভূপেন হাজারিকা, ভারত রত্ন যিনি পেয়েছেন, উনি একদিন প্রোগ্রাম করে ফিরছি বর্ধমান থেকে, হঠাৎ উনি বললেন, স্বপন কি ঠিক করলি? আমি কি ঠিক করলো মানে? বুঝতে পারছি না দাদা। কি করবি সারা জীবন? আমি গিটারটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। সে তো ঝাঁপালি, তুই কি আমার পেছনেই বাজিয়ে যাবি? কিরম কথা দেখো সুমা, তুই কেন ভূপেন হাজারিকা হবি না? সব আর্টিস্টকে পেছনে রেখে তুই সামনে গিয়ে দাঁড়া, চেষ্টা কর। আমি তো চিরকাল থাকবো না, কি তোকে আমার ভালো লাগে? তুই দম ফেলার সময় পাবি না, কারণ 50-এর পর অ্যাকম্পানিস্টরা বসে যায়, 45-50-এর পর। তুই একক করে যা, তোর শেষ দিন অবধি তোর, সত্যি কথা আজ অক্ষরে অক্ষরে মিলল। আমি সেই দিন থেকে সমস্ত আর্টিস্ট অফ করে দিলাম। ভূপেন দা আমাকে বলেছে, মনে জোর দিয়েছে। আমি যে গানগুলো অরিজিনাল বাজিয়েছি, সত্যজিৎ রায়, কফি হাউস, কে জানে ক ঘন্টা, মান্না, সন্ধ্যা, লতা, আশা, সমস্ত আর.ডি. বর্মন, ওই গানগুলো ঠেলে বাজাই আর কিছু বক্তব্য দিই। ভূপেনদার মতন আমি মানুষ
আমাকে বুদ্ধি দিয়েছিল। সেই ডেটটা আমার লেখাও আছে, 82 সালের অক্টোবর মাস। আপনার একটি তথ্যচিত্র হয়েছে গিটারে গানে গল্প, সেটার সম্পর্কে একটু জানতে চাইব। এটা দেখো, আমিও স্বপ্নে ভাবিনি যে এই দিনটা আসবে, যে আমারই জীবনী একটি সিনেমা আমারই জীবনী নিয়ে তৈরি হয়েছে, সেটা আমি বসে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে, রথীন্দ্র মঞ্চতে। এখন ঘটনাটা কি হয়েছে, এই গত বছর হয়েছে, তার 2 মাস আগে থেকে বেশ কিছু সাংবাদিক, পার্থ সাহা, আরও কিছু মানুষ আমায় ফোন করতে আরম্ভ করলেন, দাদা কবে যাব, মানে কী ব্যাপার, আমি গিয়ে বলবো আপনাকে। তখন একদিন ওনারা সব এসছেন, পার্থ সাহা এসে বলছেন, আপনি যে মিরাকেল কাজ করেছেন দাদা, এত হিমালয় আপনি পার হয়েছেন, এই ঘটনাগুলো আমরা তথ্যচিত্র আকারে প্রকাশ করব, করে আপনার কাছে পেন ড্রাইভ থাকবে, নন্দনে, রবীন্দ্র সদন, বড় বড় জায়গায় আপনি প্লে করবেন, ওটা ফুল লাইফ অ্যাসেট। তা ওরা, আমি বললাম এ তো উত্তম প্রস্তাব, পরেতে হয়, এটা জীবিতকালেই হবে? বলে হ্যাঁ, এটা আরও আপনার অনেক, আপনার মুখ দিয়ে শুনলে আমরা অনেক আনন্দ পাব। ওরা নেক্সট উইক থেকেই আসতে আরম্ভ করলো, করে সমস্ত পর 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 নিল, নিয়ে আবার একটা স্টুডিও ভাড়া করলো, করে আমাকে ক্যামেরা দিয়ে নিয়ে রেকর্ডিং করলো ভিডিও অডিওটা, করে প্রায় 7 দিন ধরে গাড়ি ফাড়ি এসে আমাদের শ্যুটিং হলো। হয়ে তারপর আমি বললাম কোথায় দেখানো হবে, বলে আমরা হল প্যাকড করে দেবো, সাংবাদিক মহল, দয়া করে এই ডেটটা আপনি সকাল 10টা থেকে 3টে অবধি ফ্রি রাখবেন। একটা ডেট দিল গত বছর জুন মাসে। আমি চলে গেলাম কোনখানে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, রথীন্দ্র মঞ্চতে, ওটা ওপেনিং হলো। ওই ছবি পরে দেখাবে, দেখিও তথ্যচিত্র। এইটা আমার জীবনে বিরাট পাওয়া, চিরকাল আমি এইটা বুকে করে রাখবো। একেবারে 3 মাস বিদেশে থেকে আপনি মিউজিক করেছেন। সত্যি ছোটবেলা থেকে আমি যখন শুনতাম সন্ধ্যাদির গান, গানে কোন ইন্দ্রধনু না 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 নে না না লে লা রে না 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 নে না। গানে মোর, একদিন সন্ধ্যা মুখার্জি, তখন রেগুলার বাজাচ্ছি ক্যালকাটায়, ইন্ডিয়ার সব জায়গায়। আমি ওই প্রশ্নটা দিদি করবেন আমি চিন্তা করতে পারিনি। বলে স্বপন, দিদি বলুন দিদি, উনি তো কোকিল কোনটি বলা হয় ওনাকে, রেডি আছে? আমি কি রেডি দিদি, পাসপোর্ট রেডি আছে? মানে পাসপোর্ট একটা আমার আছে, বলে ওটা রেডি করে নাও। মানে কেন, আমার সঙ্গে তোমায় যেতেই হবে। আর কোনখানে, বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর কতদিন, 10 দিন? বলে না, 2.5 মাসের ওপর। আমি তো বাড়িতে এসে মাকে বললাম, মা, আর মা রোজ রাত্রিরে সন্ধ্যা মুখার্জি গান শুনে ঘুমোতো। এমন একটা গানের মাদকতা, যে আমি লতা মঙ্গেশকরের সঙ্গে বাজালাম, আশা ভোসলের সঙ্গে বাজালাম, এবং সন্ধ্যা মুখার্জি আমি আজ অবধি ঠিক করতে পারিনি কে ওয়ান। যখনই যারটা শুনছি মনে হচ্ছে ওয়ান। যাই হোক, আমি পাসপোর্ট রেডি করলাম। 1 মাস, 2 মাস, 2.5 মাস, পৌনে 3 মাস আমরা আমেরিকায়, নিউ জার্সি,
ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ডালাস, হিউস্টন, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, এই 8টা সিটিতে তোলপাড় করে এলাম। এবং নিউ ইয়র্কেই আমাকে ওরা স্পেশালভাবে, ওখানে ব্ল্যাক স্টোনে আছে ওইটা নিউ ইয়র্কে, ওইটা পরে আমি ভিডিওতে দিয়ে দেবো, ওইটা আমাকে আমাকে যে দাঁড়িয়ে থাকে আমাকে অ্যাওয়ার্ড নিউ ইয়র্ক শহরে আমি পেয়েছি। এর চেয়ে বোধ হয় উঁচু কিছু নেই, বড় কিছু আমি কোনো কিছু ভাবি না। সত্যি যা দিয়েছে ঈশ্বর, সেইটা আমাকে আমেরিকা এবং ইউরোপ থেকে এই মহাসম্মান এবং তথ্যচিত্র সম্মান। দেখো, কোনো পেশাটাই তুচ্ছ ভেবো না, আমাকে মা শ্যামল মিত্র বলেছিল। কোনটা যে মিরাকেল হয়ে যাবে, মন দাও আর যার কাজ উনি করবেন। সেই জন্য আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এইটা আমি দিনটা আমি সারা জীবন মনে করে রাখবো। আজকে আমরা আপনাদেরকে অনেক কথাই শোনালাম। এমন এক ব্যক্তিত্বের পাশে বসে বলছি যেখানে আমার বেশি কথা বলাটা বোধহয় ধৃষ্টতা হবে। ওনার সম্পর্কে জানার আরও বহু কিছু আছে, কিন্তু যেহেতু আমাদের সময় সীমিত, সেই জন্য আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীতে যদি আবার কখনো সুযোগ হয়, দাদার সময় হয়, নিশ্চয়ই আমরা আবার আসবো। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য।